2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। যখন শিক্ষার্থীদের কণ্ঠস্বর রাজপথে প্রতিধ্বনিত হলো, তখন ঢাকার উত্তরা হয়ে উঠল এই গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাণকেন্দ্র। যদি উত্তরা সেদিন রুখে না দাঁড়াতো, তবে হয়তো এই আন্দোলন তার কাঙ্ক্ষিত গতি পেত না, এবং 5 আগস্টের সেই ঐতিহাসিক বিজয় অর্জন করাও হয়তো অসম্ভব হয়ে পড়ে প্রবেশদ্বার। এক কৌশলগত সংযোগস্থল। বিমানবন্দর মহাসড়কের মাধ্যমে এই এলাকা ঢাকাকে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং বৃহত্তর উত্তরাঞ্চলের সাথে সংযুক্ত করে। এই ভৌগোলিক অবস্থান উত্তরাকে আন্দোলনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলে। এখান থেকে রাজধানীর প্রবেশপথ নিয়ন্ত্রণ করা মানে ছিল পুরো শহরে প্রভাব বিস্তার করা, সরকারকে নড়বড়ে করে দেয়া। কারণ এর মাধ্যমে সরকারের অনুগত বাহিনীগুলোকে দেশের অন্যান্য অঞ্চল থেকে অস্ত্র ও জনবল সরবরাহ বন্ধ করে দেয়া হয়। একই সাথে উত্তরার প্রশস্ত মহাসড়ক আর বিশাল উন্মুক্ত এলাকা আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্নে একত্রিত হওয়া এবং বিশাল মিছিল ও অবরোধের জন্য ছিল এক আদর্শ স্থান। উত্তরাকে ধরে রাখা ছিল যেন এক দুর্গ রক্ষা করার মতো, যার পতন মানেই আন্দোলনের পতন। উত্তরাটা বেসিক্যালি আপনার ঢাকার কাছাকাছি অঞ্চলগুলোর আন্দোলনটাকে আপনি যদি ত্বরান্বিত করতে চান, সারা দেশকে বিচ্ছিন্ন করতে চান, তাহলে উত্তরা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেই জন্য আসলে উত্তরাটাকে মানে বেছে নেওয়ার পিছনে একটা বড় কারণ। আর কেন্দ্রীয় ছাত্র দলের থেকে বিশেষ করে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নির্দেশনা ছিল আমার প্রতি, যে তুমি যেহেতু তোমার বাসা উত্তরায়, তুমি উত্তরার সকল নেতাকর্মীদেরকে নিয়ে তুমি উত্তরায় অবস্থান করবা। সেই জন্য আমি আসলে উত্তরাটাকে বেছে নিয়েছি। এই কৌশলগত গুরুত্ব অনুধাবন করেই আন্দোলনের মূল পরিকল্পনাকারীরা উত্তরা দখলের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা 5 আগস্ট চূড়ান্ত বিজয়ের পথ খুলে দেয়। 16 তারিখে আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ সারা দেশে 6 জনের মৃত্যুর পরপরই আন্দোলন এক দফার দিকে অগ্রসর হতে থাকে। চারিদিকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের সব বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 জুলাই তার ভাষণে উচ্চারণ করেন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এরপর পরই আপনার স্বৈরাচারী সরকারের প্রশাসনিক বাহিনীগুলো প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে সারা দেশে আরও বেশি হামলা, মামলা, নৈরাজ্য চালায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। সেই লক্ষ্যে আমরা আন্দোলনটা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এর পরপর 18 তারিখ থেকে রাজপথে এক দফার স্লোগান উচ্চিত হতে থাকে। 18 তারিখ দেশব্যাপী হত্যাযজ্ঞের পর স্বৈরাচারী সরকারের মন্ত্রীদের সাথে সমন্বয়কদের বৈঠক গোটা জাতিকে বিভ্রান্ত করে। এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে এরপর 18 ও 19 জুলাই উত্তরার আজমপুর ও বিমানবন্দর মহাসড়ক রক্তে রঞ্জিত হয়। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এ ছিল এক অসম যুদ্ধ, যেখানে নিরস্ত্র জনতার প্রতিরোধ ছিল এক অবরুদ্ধ শহরের শেষ প্রতিরক্ষা। মাত্র 21 দিনের মধ্যে উত্তরার 70 থেকে 90 জন তরুণ প্রাণ হারান, যা ঢাকার অন্য যে কোনো এলাকার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। 18 তারিখে যখন বিএনএসে আমরা যাই, তখন প্রচণ্ড রকম গুলি এবং সাউন্ড গ্রেনেড, যাওয়ার সাথে সাথেই সাউন্ড গ্রেনেডে আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। আমি ডিভাইডারের উপরে পড়ে গিয়ে আমার পায়ে ব্যথা পাই। তখন আমরা ওখান থেকে এই সেক্টরের ভিতরে যখন সবাই মানে অবস্থান করার চেষ্টা করি, এর পাশাপাশি আমরা এসে আপনার জমজম টাওয়ারে প্রথম মানে 20-30 জন মানে আমরা এই রাস্তা দখল করার জন্য, জমজম মোড়টা দখল করার জন্য একটা পরিকল্পনা করি। তখন আপনার একজন সাংবাদিক, আমি যতটুকু মনে পড়ে, সে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিল মানুষের, যে আবু সাঈদ যে মারা গেল, সেই প্রেক্ষাপটে আপনাদের বক্তব্য কি। তখন কেউই মানে সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন আমি নিজে
স্বপ্রণোদিত হয়ে আমি সাংবাদিককে বললাম যে ভাই আমি সাক্ষাৎকার দিতে চাই, বলেন। তখন আমি নিজে সাক্ষাৎকার দিই এবং সাক্ষাৎকারের পরপর স্লোগান তুলি। সেই সাথে আপনার পাশে যারা এ, 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 সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছিল তাদেরকেও এই আন্দোলনে আহ্বান জানাই। আমি তাদেরকে বলি যে ভাই এই আন্দোলনটা এখন আর ছাত্রদের না, এই আন্দোলনটা আমাদের সবার, এই দেশটা আমাদের। এবং এই শিক্ষার্থীরা যে মারা যাচ্ছে, আপনাদের নিজেদের কোনো দায়বদ্ধতা নাই, আপনাদের সবার আসা উচিত। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেলেই আপনারা সবাই এই আন্দোলনটা আমরা সবাই হেরে যাব। তখন আপনার আস্তে আস্তে আপনার সাধারণ মানুষও এই আন্দোলনে আসে। তখন আমরা খাবার পানি সহ অন্যান্যভাবে আপনার সহযোগিতা করার চেষ্টা করি। তারপরে আপনার শুনতে পাই যে এই সাক্ষাৎকার দেওয়ার পরে আমার এক ছোট ভাই বলতেছে যে আপনি এখান থেকে সরে যান, আপনাকে এখান থেকে উঠায় নিয়ে যাবে। তখন আমি এখান থেকে সরে গিয়ে একটু আত্মগোপনে কিছুক্ষণ ছিলাম। তারপরে আবার আপনার শুনতে পাই যে আমাদের এক ছোট ভাই আপনার ঢাকা কলেজের শুভ এবং টঙ্গী সরকারি কলেজের সাগর, তারা আপনার গুলি খেয়েছে। আশিক ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সদস্য, তারপরে হিমেল, ইমরান সবাই ছিল। তখন আমরা দৌড়ে তার কাছে যাই, গিয়ে তার এই আশিক ভাইয়ের একটা অফিসে তাকে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করি। ঠিক তখনই আবার কেন্দ্রীয় ছাত্রদল থেকে ঘোষণা আসে যে উত্তরাতে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে এবং ছাত্রদেরকে আপনার খাবার পানি, তারপরে আপনার ভারী খাবার, বিশেষ করে রুটি, তারপরে কলাই, এই টাইপের খাবার দিতে হবে, হ্যাঁ, সর্বাত্মকভাবে থাকো। আমি সেই সাথে সেদিন এই আন্দোলনকারীদের সাথেই মিশেছিল 24-এর বীর শহীদ মুগ্ধ। এই আত্মত্যাগের মধ্য দিয়ে সেদিন মীর মাহফুজুর রহমান মুগ্ধ এক অমর প্রতীকে পরিণত হন। মাত্র 21 বছর বয়সী মুগ্ধ, যার চোখে ছিল বাংলাদেশের সোনালী ভবিষ্যতের স্বপ্ন, বন্ধুদের অনুপ্রেরণা, তার আত্মত্যাগ শুধু একটি জীবনের সমাপ্তি ছিল না, ছিল একটি জাতির স্বপ্নের অমরত্ব। তার স্মৃতিতে গড়ে ওঠা মুগ্ধ মঞ্চ আজও উত্তরার প্রতিবাদের প্রতীক। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে ওই দিন উত্তরা একটা ভয়াবহ রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনার এই উত্তরা স্কয়ার বিল্ডিংয়ের পাশে আপনার একের পর এক মানুষের লাশ এবং গুলিবিদ্ধ লাশ রিক্সা দিয়ে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে নিয়ে যাচ্ছি, মানুষকে সবাই খুবই আতঙ্কিত পরিস্থিতি। তারপরেও ছাত্ররা যে শিক্ষার্থীরা, তারপরে সাধারণ মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং এই এত গুলি খাওয়ার পরেও মানুষের মধ্যে বিন্দুমাত্র কোনো ভয় কাজ করতেছে না। একজন মারা যাচ্ছে, আরেকজন ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে হসপিটালে যাচ্ছে। ওই দিন আপনার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, বাংলাদেশ মেডিকেলের আমাদের এই ড্যাবের সভাপতি রুকুন ভাই আপনার মানে অত্যন্ত ভালো সাপোর্ট দিয়েছেন চিকিৎসার ক্ষেত্রে। কারণ তখন চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হইলো, দেখা গেল পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাচ্ছিল না। তারপরেও মানে বিশেষ করে কুয়েত মৈত্রী, তারপরে আপনার বাংলাদেশ মেডিকেল অনেক ভালো সাপোর্ট দিয়েছে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য। তারপরে অনেক মানুষ সঠিক সময়ে চিকিৎসা না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা মারা গিয়েছেন। কুয়েত মৈত্রীতে আমরা গিয়ে লাশ দেখতে পেয়েছি, আপনার 60টা লাশ একসাথে আপনার রাখা হয়েছে, সেখানে দেখতে মানে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। তো মানে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, এটা খুবই আতঙ্কিত একটা পরিস্থিতি। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যেখানে অনেকেই নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত, সেখানে তখনও হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছে গণ অভ্যুত্থানের অকুতোভয় গাজীরা। কিন্তু এই অভ্যুত্থানের সকল চরিত্র এক ধরনের নয়। 5 আগস্টের পরে আহতদের পাশে বারবার দাঁড়িয়েছে শ্যামল মালুম ও নুরুজ্জামানের মতো জাতীয়তাবাদী যোদ্ধারা। আমরা বিশ্বাস করি আহতদের পাশে থাকা জুলাইয়ের শক্তিগুলোই এই অভ্যুত্থানের সবচেয়ে বড় ভ্যানগার্ড।